রংপুরে একই পরিবারের 4 জনকে খুন, আসামির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ। দর্শক, কি ঘটেছে আসলে? আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। সিদ্ধান্ত নেয় যে প্রিয়মকে দুনিয়া থেকে সরায় দিবে। খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। হত্যা করছে, মারি ফেলছে। এখানে জেলা স্কুলের মাস্টার ওনার মা আমার দেহ প্রায়ের মতো মানুষ করছে। একটি সাজানো পরিবার এখন শুধুই স্মৃতি। পড়ে আছে তাদের বাড়ি, আসবাবপত্র আর স্বজনদের বুকফাটা কান্না। পুলিশের দাবি, ইয়াবা সেবন দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তী এবং পরে পরিচয় গোপন রাখতে তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করে 2 অভিযুক্ত। যা বলছে তা আমাকে মেনে নিতে হবে তো, কারণ যেহেতু আমি ওখানে ছিলাম না বা আমি জানি না বা কিছুই জানি না। আপনারা বিচার করেন, এই মৃত্যুর বিচার চাই আমরা। কেমন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত রংপুরে একই পরিবারের 4 জন খুন হয়েছে। দর্শক, একই পরিবারের 4 জন খুন হয়েছে, এমন কিছু হয়, কিন্তু এই ঘটনাটা একটু ভিন্ন রকম। সামান্য তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যেটা শুনলে অবাক হবেন, এমন হত্যাকাণ্ডে 4 জন খুন হতে পারে, একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, একটা পরিবার শেষ হয়ে যেতে পারে, কখনোই না। কিন্তু আমাদের দেশে এরকম ঘটনা ঘটতেছে। আমরা ঘটনার বিশ্লেষণ আলোচনা শুনবো এবং কিছু ঘটনা ভিডিও দেখব যে আসলে হত্যাকাণ্ড কীভাবে ঘটনা হয়েছে, কোন তুচ্ছ ঘটনা থেকে এত ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। আলোচনা দেখলে, ভিডিও দেখলে আপনি অবাক হবেন যে এই ঘটনাটা কেন ঘটলো, কিভাবে ঘটলো। রংপুরে একই পরিবারের 4 জনকে খুন, আসামির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ। দর্শক, কি ঘটেছে আসলে? আমি আবেগে আপ্লুত হয়ে যাই। নিজের বাড়ি, নিজের ছাদ, এটাই তো একজন মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। সারাদিনের ক্লান্তি শেষে সবাই তো এই 4 দেয়ালের মাঝেই একটু শান্তির খোঁজ করেন, কিন্তু সেই নিরাপদ আশ্রয় যদি এক রাতের অন্ধকারে সবচেয়ে বড় বেদনার জায়গা হয়ে ওঠে। রংপুরে ঠিক এমনটি ঘটেছে একটি সাধারণ, শিক্ষিত এবং শান্তশিষ্ট পরিবারের সাথে। খবরটি শোনার পর থেকে সারা দেশের মানুষের মন ভারী হয়ে আছে। এমনকি যারা অপরাধীদের ধরেছেন সেই পুলিশ কর্মকর্তাদের গলাও ঘটনাটির বিবরণ দিতে গিয়ে ধরে আসছিল। প্রশ্ন হলো, একটি নিরিবিলি বাড়িতে সেদিন রাতের অন্ধকারে আসলে কি ঘটেছিল? দর্শক, আসল ঘটনা একটু বিস্তারিত বলা যাক। রংপুর নগরীর মাসুয়াপাড়া এলাকার একটি 4 তলা বাড়িতে থাকতেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল। তার সাথে থাকতেন তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, বড় মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং 12 বছরের ছোট ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম। গত বৃহস্পতিবার রাতের পর থেকে তাদের আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। 4 জনেরই ফোন বন্ধ কেন? ফোন ধরে না, সবার চার্জ নাই, কিছু না, ওটা এমনি হয়তো বন্ধ করে রাখছে। কেউ সারা শব্দ যখন নাই, তখন মনটা তো কেমন জানি। শনিবার রাতে স্বজনরা এসে দেখেন বাড়ির গেটে তালা ঝুলছে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তালা ভেঙে ভেতর থেকে তাদেরকে বের করেন। পরিবারের 4 জন সদস্যই তখন চিরতরে না ফেরার দেশে চলে গেছেন। এই মর্মান্তিক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাশের এলাকার মুগ্ধ এবং সিদ্ধার্থ নামের 2 যুবককে আটক করা হয়েছে। আপনারা বিচার করেন, এই মৃত্যুর বিচার চাই আমরা। কেমন রংপুরের শিক্ষক দম্পতি ও তাদের 2 সন্তানকে হত্যার মর্মান্তিক ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের ওপর হামলা ও চাঁদার দাবির ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। যদিও রংপুরের 4 খুনের ঘটনায় এরই মধ্যে 2 জন এবং চাঁদা দাবিতে ঢাকায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এসব ঘটনার প্রতিক্রিয়ায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা সাধারণ জনগণকে চরমভাবে শঙ্কিত ও উদ্বিগ্ন করে তুলেছে বলে অভিযোগ করেছেন তিনি।
এবং সার্বিক এসব পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি দায় নিতে হবে বলেও দাবি জানিয়েছেন জামাত আমির। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন জামাত আমির। লিখেন, গতরাতে রংপুর নগরের মাছুয়া পাড়ার একটি আবাসিক বাসা থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার সহধর্মিণী ও 2 সন্তানের নিষ্প্রাণ মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের প্রত্যেককে চরম নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে একাধিক মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, রংপুরে মর্মান্তিকভাবে নিহতরা হলেন জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তাদের ছেলে প্রিয়ম চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তী। পুরো একটি পরিবারকে বাসা বাড়িতে যেভাবে চরম নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও হৃদয়ে লোমহর্ষক অনুভূতি সৃষ্টি করে বলে জানান জামাত আমির। সম্প্রতি দেশের সমাজ জুড়ে বৃদ্ধি পাওয়া অপরাধ নিয়ে ডাক্তার শফিকুর রহমান লিখেন, বর্তমানে দেশে সামাজিক অপরাধ একের পর এক খুন খারাপি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে। সম্প্রতি রাজধানী ঢাকায় একজন কর্মরত চিকিৎসকের কাছে ডলারে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় এবং পরবর্তীতে সুযোগ বুঝে তার উপর নারকীয় হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। অপরদিকে ময়মনসিংহেও একইভাবে একজন পেশাদার পশু চিকিৎসকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে বর্বর হামলা চালানো হয়েছে। আর সবশেষ রংপুরে 4 জনের এই অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনাটি ঘটল। জামাত আমির কড়া বার্তা দিয়ে লিখেন, বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা মারাত্মক অবনতি ঘটেছে এবং তা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে উপরোক্ত 3টি তাজা ঘটনা সহ দেশের অসংখ্য বিচ্ছিন্ন ঘটনা থেকেই তা দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, পুরো দেশের জনগণ আজ গভীর উদ্বিগ্ন। সাধারণ মানুষ এই পরিস্থিতি থেকে অতি দ্রুত স্থায়ী সুরাহা চাই। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুরো বিষয়ে দায় নিতে হবে জানিয়ে জামাত আমির পোস্টে লিখেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ও দায়িত্বজ্ঞানহীন ভূমিকা দেশের কোটি জনগণকে চরমভাবে শঙ্কিত করে তুলেছে। পোস্টে আফসোস প্রকাশ করে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে একের পর এক মারাত্মক অপরাধ সংগঠিত হয়ে চলেছে, অথচ ভুক্তভোগীরা সময়মতো সঠিক বিচার পাচ্ছেন না। দেশের আদালতে বিচারের দীর্ঘসূত্রিতাও সাধারণ জনগণকে দারুণভাবে হতাশ করে তুলেছে। এই সার্বিক হতাশা থেকে রক্ষা পেতে সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেদের মধ্যে জোরালো সামাজিক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা এস.আই. রাজ। গলায় গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে। তারা 2 জন সম্পর্কে মামাতো ভাই। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই 2 জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। গণপতি চক্রবর্তী স্যার যখন স্যারকে খুন করা হচ্ছে তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে
গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই দুইজন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। উনার চিৎকার চেঁচামেচিতে উনার মেয়ে প্রার্থী চক্রবর্তী বয়স 25, সে যখন এগিয়ে আসে প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে, একটা প্যাচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। উনাকে মারার পরে খুনিদ্বয় চিন্তা করলো এই নিচে যায়। নিচে যাওয়ার পরে ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যা করার পরে সকাল হয়ে যায়। এরপরে তারা ওই বাসায় ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ গোসল করে, সিদ্ধার্থ বের হওয়ার পরে মুগ্ধ গোসল করে। গোসল করার পরে তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়, সেখানে একটা বইমে খেজুর ছিল। খেজুর খাওয়ার পরে তাদের কাছে একটা পিস ইয়াবা ছিল, সেই ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে এবং ইয়াবার আলামত আমরা পেয়েছি। ইয়াবা সেবনের পরে সকাল হয়ে যায়, জুমার দিন ছিল, তারা অপেক্ষা করতে থাকে বাইরের লোকজন যেন কমে যায়। যখন জুমার নামাজের সময় হয় তখন তারা, মুসল্লিরা নামাজে ব্যস্ত ছিল, রাস্তাঘাট ফাঁকা ছিল, দুইজন বাসার থেকে বের হয়ে সাথে লুট করে নিয়ে যায়। এর মধ্যে সিদ্ধার্থ, সে একটা স্বর্ণের দোকানের কারিগর, পিকে পাল জুয়েলার্সে 8 বছর যাবৎ স্বর্ণের কাজ করে। কাজে সে কোনটা স্বর্ণ কোনটা ইমিটেশন সে চিনে এবং একটা চুড়ি সে আগুন দিয়ে পরীক্ষা করে। আমরা যখন কালকে আলামতটা পেলাম যে একটা চুড়িকে স্বর্ণের চুড়ি কিনা পরীক্ষা করার জন্য আগুন দিয়ে টেস্ট করা হয়েছিল, তখন আমরা অনুমান করেছিলাম। দর্শক, আলোচনা দেখেছেন, নিউজ দেখেছেন, আসলে এগুলো বিশ্বাস করার মতো নয়। যদি এগুলো হয়তো বা অন্য দেশ থেকে আমরা নিউজ পেতাম, আমরা বিশ্বাস করতাম না। কিন্তু যখন আমাদের কাছে হয়, যখন আমাদের নিজ দেশে হয়, আর যখন নিজ উপজেলা বা কাছাকাছি দেশের উপজেলা এগুলো ঘটনা ঘটে, তখন আমাদের বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। রংপুর আমার জেলার হয়তো বা পাশের জেলা, তারপর এই ঘটনা ঘটেছে, শুনতে পাচ্ছি। আপনারা দেখেছেন একজন পুলিশ অফিসার এই খুনের বর্ণনা দিতে গিয়ে তার চোখের পানি বের হয়ে গিয়েছে। তার মানে কতটা হৃদয় বিদারক, কতটা ভয়ানক ছিল এই হত্যাকাণ্ড। তো এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে শুধুমাত্র মাদকের কারণে। আজকে মাদক নির্মূল করা গেলে হয়তোবা এই হত্যাকাণ্ডগুলো বিরত থাকতো, কিন্তু মাদক এতটাই ছেয়ে গিয়েছে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিভাগ, ঘরে ঘরে এমন কোনো নেই। প্রত্যেকটা বাড়ির ভিতরে শতকরা কমপক্ষে বাংলাদেশে যে মানুষ রয়েছে 70% লোক মাদক সেবন করে। চিন্তা করতে পারেন, একটা দেশের 70% লোক যদি মাদক সেবন করে, তাহলে এই দেশের ভবিষ্যৎ, এদেশের যুব সমাজ উন্নতি তো পরের কথা, ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই জন্য সরকারের উচিত হবে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স জারি করা। কারণ মাদক শুধুমাত্র একজন ব্যক্তি নয়, শুধুমাত্র একটা ফ্যামিলি নয়, একটা সমাজকেই ধ্বংস করে দেয়।